2,000 years later. তৌফিকের গায়ে ঢিলে পোশাক, চোখে বিরাট বড় চশমা, চুলগুলো বড় বড়, যেন কয়েক মাস হয়েছে কাটেই না। একই রকম স্টাইলে সবসময় ঘুরে বেড়ায়, যার কারণে বারবার তৌফিককে র্যাগিংয়ে শিকার হতে হয়। তাকে সবচাইতে বেশি বিরক্ত করে ভার্সিটির ছেলেগুলো, তেমনি আজকেও তার ব্যতিক্রম হয় না। কিরে মামা, ভালো লাগছে? কি করবি বল। কি করব আবার, চল ওই খেয়া তৌফিককে একটু অপমান করে আসি। হ্যাঁ, ঠিক বলেছিস। শালাকে এত অপমান করি তবুও কোনো ক্রোপটেপ থাকে না, বিরক্ত হয় না। প্রায় 2টা মাস হলো এই ক্ষেতের সাথে আমাদের রুম শেয়ার করতে হচ্ছে। প্রিন্সিপালের বাচ্চা হচ্ছে কেন একে ভর্তি করিয়ে নিয়েছে? ওর আর আমাদের স্ট্যাটাস কখনো মিলে? বাইক আছে আমাদের, টাকা আছে, স্টাইলিস্ট আমরা, কিন্তু ও প্রিন্সিপালকেই মন চায় শালাকে ফুটে ফেলি। আকাশ বাদ দে, প্রিন্সিপালকে পুঁতে ফেলে হয়তো নতুন প্রিন্সিপাল আসবে, কিন্তু এই খ্যাত তো থেকেই যাবে। তাছাড়া এই বুড়া বেটাকে মেরে কেন শুধু শুধু আমাদের এক্স গ্যাংয়ের নাম নষ্ট করব? হ্যাঁ ঠিক বলছিস রাতুল। এই ওই দেখ, খ্যাতটা ভার্সিটি থেকে বের হয়েছে। ভার্সিটি থেকে বের হয়ে হাঁটা শুরু করে তৌফিক। এমন সব হুট করে কোনো কিছুর সাথে উষ্টা খেয়ে মাটিতে পড়ে গেল। মাথা একটু ওপরে তুলে দেখে আকাশ, শিহাব আর রাতুল দাঁড়িয়ে। তাই কিছু না বলে উঠে টি শার্ট আর প্যান্ট ছেড়ে ওদের পাশ কাটিয়ে চলে আসার প্রস্তুতি নেয়। আকাশ তক্ষুনি তৌফিককে কলার চেপে ধরে। ভাই, কি হয়েছে? আমার সাথে এমন করছেন কেন? করছি কি সাথে? বল। তোর মতো ক্ষেত আমাদের ভার্সিটিতে দেখলেই রাগে পুরো শরীরে আগুন চলে। তোকে কেন যে আমরা সহ্য করতে পারি না, কিন্তু তুই বারবার কেন আমাদের সামনে পড়িস বলতো? ভাই দেখুন, একে তো আপনারা জানেনই আমি গরিব, আমার বাবা নেই, মা ছিল, তাও সে অন্য জায়গায় বিয়ে করেছে। তারপর থেকে অনাথ আশ্রমেই বড় হয়েছি, অনেক কষ্টে এত দূর এসেছি। ভাইয়া প্লিজ আমার সাথে এমন করবেন না। হা 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 হা, দেখলি আকাশ আর শিহাব, শালা একেবারে সেই লেভেলের অভিনয় পারে। কিন্তু বাবু, তুমি তো জানো না আমরা এইসব বিশ্বাস করি না, আমাদের দয়া মায়া নেই। এই দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে। ওরা তৌফিককে মারতে শুরু করে। তৌফিক একা কি করবে? ওদের কিল ঘুষিগুলো হজম করে নিতে হলো। একে তো সকালে কিছু পেটে পড়েনি তার, মারগুলো খেয়ে পেটের ক্ষুধা উধা হয়ে গেছে ওর। ওরা মেরে চলে যায়। এটা নতুন কিছু নয়, প্রায় 2 মাস ধরে ওদের অত্যাচার সহ্য করছে তৌফিক। মাটি থেকে উঠতে যায় সে, কিন্তু পারে না, আবার পড়ে গেল। অনেক কষ্টে উঠে ক্যান্টিনে আসে। ক্যান্টিনের কোণার একটা বেঞ্চে বসে মাথা নিচু করে নিজের চোখের পানি ফেলছে তৌফিক। এমন সময় অনুভব করে মাথার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাথা তুলে সামনে তাকাতেই দেখে তার ক্লাসেরই একটা ছেলে, নাম সাব্বির। আমি বুঝি না, ওকেই কেন সবাই তোমারে অপমান করে? বুঝবেন না ভাই, এটাই ধনী আর গরিবের পার্থক্য। তোর কোন দিক দিয়ে আমাকে ভাই মনে হয়? নাম ধরে ডাকবি, বুঝলি? এটা কিভাবে হয় ভাই? সালা, তোকে না বললাম নাম ধরে ডাকবি? কিন্তু আমি তো আপনাকে চিনি না, নামও জানি না, শুধু আমাদের ক্লাসে দেখেছি। ও সরি সরি, আমারই ভুল, আমার তো মনেই নেই। শোন, আমার নাম হলো সাব্বির রহমান, তুই সাব্বির বলেই ডাকবি। আর তোর নাম কি? আমার নাম তৌফিক। ভালো। তা শোন, তোর মুখ থেকে রক্ত বেরোচ্ছে, চল দ্রুত ফার্মেসিতে চল। দেখ, এসব রাখ, এমনি ঠিক হয়ে যাবে। আর শোন, ওই ছেলেগুলো কেন আমার সাথে এমন করে? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, তবে কেন আমার সাথে এমন করবে? তুই গরিব আর এতিম বলে, আসলে ওরা কি জানিস? এরাই হলো ঢাকায় মাফিয়া কিং স্যারনের লোক। কি? শ্যারন? কি? তুই স্যারনের নাম শুনে এমন করলি? মনে হচ্ছে তুই স্যারনকে চিনিস। চিনব না মানে? কি বলিস তুই? এসব শ্যারন তো আমাদের গ্রামের বাচ্চারাও চেনে, আর তুই বলছিস আমি চিনব না? খুব খারাপ লোক। এই চুপ, আস্তে বল, এসব কথা জোরে বলতে নেই। জানিস তো, দেওয়ালেরও কান আছে। টুক করে শুনে উট করে স্যারনের লোকের কানে গেলে তোকে একদম পুঁতে ফেলবে, বুঝেছিস? আচ্ছা,
আমাকে একটা কথা বলবি? এই শ্যারন নামটা আবার কেমন? এ কি বাংলাদেশি নাকি কোনো বিদেশি? স্যারন হলো ইসরায়েলের একজন জেনারেল, বুঝলি? এদের মূল কাজ হলো ইসলামের ক্ষতি করা, আর স্যারন সেই দলেরই একজন জেনারেল। ও, কিন্তু এরা বাংলাদেশে কেন এসেছে? সেটা জানি না, তবে স্যারন এখানে পালিয়ে এসেছে আর নিজের পাপের সাম্রাজ্য তৈরি করেছে। আচ্ছা শোন, আমি তাহলে ম্যাসে চলে যাই। ঠিক আছে, যা। ম্যাসে আসার পথেই আকাশের সামনে পড়ল তৌফিক। কি রে, শুনলাম তোর নাকি বন্ধু হয়েছে একজন? না ভাইয়া, এমনি। আর শোন, তোর আজ একটা কাজ আছে। আমাদের এখানে 10 জন লোক আসবে, বুঝলি? তাদের জন্য স্পেশাল ভাবে বিরিয়ানি রান্না করবি। কিন্তু ভাই, এত রান্না আমি একা করব কিভাবে? কাউকে তো সাহায্য করতে হবে। হ্যাঁ, তা ঠিক বলেছিস। আমি বা আকাশ তোর সাথে সাহায্য করব। আর শোন, এগুলা কাউকে বলবি না। আর যদি বলিস, শালা তোকে এখানে পুঁতে ফেলবো। ভাই, সেসবের দরকার নাই, আমি সব ব্যবস্থা করছি। এই নে টাকা, বাজার করে খুব দ্রুত আসবি। টাকাটা কোনো মতে নিয়ে ওভাবেই দৌড়ে বাজারের দিকে আসে তৌফিক। বাজারের ভিতরে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে একটা মেয়ে নামে। নামতেই কারোর সাথে ধাক্কা লাগে মেয়েটির। মেয়েটা গাড়ির দরজার সাথে বাড়ি খায়। সামনে তাকিয়ে দেখে একটা ছেলে বাজারের ব্যাগ হাতে বাজারের দিকে দৌড়ে চলে যায়। কিছু সময় পর বাজার করে মেসের সামনে আসতেই তৌফিক দেখল কয়েকজন ছেলে দাঁড়িয়ে আর সাথে একটা মেয়ে। মেয়েটার দিকে তাকিয়ে থাকে তৌফিক। বাজারের ব্যাগগুলো নামতে শুরু করে। তৌফিকের তখনই পিঠে খুব জোরে কেউ আঘাত করে। চোখ মুখে সবকিছু যেন অন্ধকার দেখতে থাকে সে। এরপর একে একে সবাই মারতে শুরু করে তৌফিককে। কিন্তু কেন তাকে মারছে? মারের চোটে অজ্ঞান হবার আগেই শুনতে পায় সেই মেয়েটি সবাইকে বলছে, এই ছেলেটা বাজারে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তৌফিক বুঝতে পারে সেই মেয়ে প্রতিশোধ দিল এখন। সে জ্ঞান হারায়। যখন চোখ খুলে নিজেকে কোনো একটা রুমে দেখতে পায়। এটাকে রুম বলে ভুলাবে, এটা একটা কুটির ঘর। মাটির দেওয়াল আর টিনের ছাউনি। একটু পর একটা লোক ঘরে প্রবেশ করে দৌড়ে তৌফিকের কাছে এলো। লোকটার নাম কালাম। বাবজান, এখন কেমন লাগতেছে? জি চাচা যান, আমি এখন একটু ভালো বোধ করছি, কিন্তু পিঠে আর শরীরে খুবই ব্যথা। থাকবেই বাবজান, এই লোকগুলো তোকে কত না মারলো। ওদেরকে আটকাইতে চাইছিলাম বাবজান, কিন্তু ভয়ে আটকাইনি। তাহলে হয়তো তোকে আর আমাকে ওইখানে মরে পচে থাকতে হইতো। আমাকে এখানে কিভাবে আনলেন চাচা? আর আপনাকে তো আমি চিনলাম না। চিনবো কেমনে বল? আমি রিক্সাওয়ালা যে তাকে বাজার থেকে মেস পর্যন্ত নিয়ে এসেছিলাম, তারপরেই তো ওরা তোকে মেরে গেল। ও হ্যাঁ চাচা যান, মনে পড়েছে। আপনার ভাড়াটাও আমি দিতে পারিনি, আবার আমাকে এখানে এসেছেন। আপনার কত টাকা খরচ হয়েছে চাচা যান, আমাকে বলুন। তোকে না এক চড় মার আর টাকার কথা বলছিস কেন? তোর মতো আমার একটা ছেলে ছিল, ভার্সিটিতে পড়তো, কিন্তু ওই লোকগুলো মেরে ফেললো তাকে। চাচা কান্না করবেন না, দোহাই আপনার। কি হয়েছিল বলুন আমায়, কে মেরেছে আর কেন মেরেছে? কোনো কারণ ছিল না রে। আমার ছেলের একটাই অপরাধ ছিল, গরিব বলে তাকে ওই ভার্সিটি পড়তে দিবে না। ছেলেটা তবুও যেত, যার জন্য মরতে হলো তাকে। চাচা বাদ দিন ওসব, আমি তাহলে আসি। সঠিক সময় দেখা হবে আপনার সাথে। তুই আরও কলেজে যাস না, ওরা তোকে মেরে ফেলবে। চাচা, বাঁচা মরা আল্লাহর হাতে, কিচ্ছু হবে না আমার। আপনি ভরসা রাখুন। আর আজ রাতে আপনাকে নিয়ে যেতে আমার কয়েকজন বন্ধু আসবে, আপনি ওদের সাথে চলে যাবেন, কেমন? কোথায় নিয়ে যাবে? আমার বাড়িতে নিয়ে যাবে। আজ আসি চাচা। চাচার ঘর থেকে বের হয়ে দেখতেই তৌফিক দেখতে পায় এটা একটা পরিত্যক্ত ফ্লাইওভারের নিচের একটা ঘর। ফ্লাইওভার তৈরির আগে এখানে বস্তি ছিল, তাদের উচ্ছেদ করে এটা বানানো হয়েছে। ভাগ্যক্রমে এই কুটির ঘরটা ভাঙেনি, সেখানেই চাচার বসবাস। তৌফিক হাঁটতে হাঁটতে পৌঁছে চলে আসে ম্যাসে। সবাই কেমন যেন করে তাকাচ্ছে ওর দিকে। তবু নিজের ঘরে আসতে দেখে আকাশ সিহাবরা মদ খেতে ব্যস্ত। ওরা তৌফিককে দেখেই আবার মারার জন্য আসতে থাকে, কিন্তু এতটাই নেশা হয়ে গিয়েছে ওদের যে তৌফিককে কাছে আসার আগেই পড়ে যায়। সেই সুযোগে ওদের সাথে থাকা M4 পিস্তলটা
তিনটে নিজের পকেটে নিয়ে বের হয়ে আসে তৌফিক। উদ্দেশ্যহীনভাবে খোলা পথ দিয়ে হাঁটছে তৌফিক আর অনুভব করে এই ভীতু শহরটাকে। অবশ্য তৌফিক নিজেও ভীতু। দেখতে দেখতে রাত হয়ে এলো। ফুট ওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে তৌফিক। এমন সময় পাশেরই এক ঝোপঝাড়ে কিছু নড়াচড়া আর কয়েকজন লোকের কণ্ঠ শুনতে পায় তৌফিক। এগিয়ে গেল সেদিকে আর যা দেখলো যে আকাশের সাথে থাকা মেয়েটাকে ওরা এখানে এনেছে। মেয়েটাকে সবাই মিলে ধর্ষণ করার চেষ্টা করে। তৌফিক বলে, আকাশ ভাই, আপনারা মেয়েটাকে ছেড়ে দেন, এগুলো পাপ। কি রে, তুই এখানে সালা বাঘ এখান থেকে, নয়তো তোকেও মেরে ফেলবো। ভাইয়া দোহাই লাগে আপনার, আপনি প্লিজ আমাকে বাঁচান এদের হাত থেকে। আরে ওরে ফুলটুসি, এত তারা কিসের? আজ একটু মস্তি করি, আগামীকাল তোমায় ছেড়ে দেবো। দেখ তোরা মেয়েটাকে ছেড়ে দে, নয়তো ভালো হবে না কিন্তু। কুত্তার বাচ্চা, তোকে এখান থেকে যেতে বললাম না? তৌফিক তবুও দাঁড়িয়ে থাকে সেখানে। আকাশ জোরে তৌফিকের বুকে লাথি মারে। তৌফিকের নিজের মধ্যে ঘুমিয়ে থাকা শয়তানটা জেগে উঠল। আবারও রক্তের নেশা চেপে বসে গেল ওর। মাটি থেকে উঠে তৌফিক কোমর থেকে পিস্তলটা বের করে আকাশের মাথায় গুলি করে দেয়। আকাশ সাথে সাথে দূরে ছিটকে পড়ে। এটা দেখে সিহাব নিজের কোমরে হাত দেয়। তৌফিক দেরি করে না, ওর মাথায়ও শুট করে দেয় তৌফিক। এটা দেখে রাতুল পালাতে যাবে, ওকেও শুট করে দেয় তৌফিক। তারপর ধীর পায়ে মেয়েটির দিকে এগিয়ে যায় সে। এই মেয়ে, তোমার নাম কি আর তুমি ওদের সাথে কি করো? জি ভাইয়া, আমি তনু, পাশের কলেজে হোস্টেলে থাকি। হ্যাঁ, আমার বন্ধু ছিল, আমাকে মিথ্যা বলে ডেকে এনেছে। কেঁদো না, কথা দাও আজ যা হয়েছে কাউকে বলবে না। ঠিক আছে ভাইয়া, বলবো না, আর আপনার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না। মেয়েটিকে তার হোস্টেলের সামনে এগিয়ে দিয়ে যায় তৌফিক। তারপর ফিরে আসে হোস্টেলে। পরের দিন দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে যায় তার। দরজা খুলেই দেখে বাইরে পুলিশ দাঁড়িয়ে। দরজা খোলার সাথে সাথে ওরা ভেতরে ঢুকে পড়ে। তুমি কে? আর আকাশ, সাব্বির, রাতুল, এদের ঘরে তুমি কেন? জি স্যার, আমি ওনাদের রুমমেট, এই এক রুমে থাকি। ও, কিন্তু ওদের তো দেখছি না, ওরা কই? স্যার, ভাইয়ারা গতকাল কোনো একটা ঝামেলা নিয়ে আর কিছু লোক আসবে সেসব বলতে শুনেছিলাম। তারপর গতকাল রাতে তাড়াহুড়ো করে বের হয়ে যায় ওরা, আর ফিরে আসেনি। কেন, কি হয়েছে স্যার? ওদের লাশ ফুটওভার ব্রিজের নিচের জঙ্গলে পাওয়া গেছে। কি লাশ? স্যার, আমার ভাইয়ারা খুন হয়েছে? দেখো, শান্ত হও। তুমি কি জানো ওদের পরিবার কোথায় থাকে? স্যার, এটা তো আমি জানি না। কিছুদিন আগেই আমি এখানে উঠি, আপনি চাইলে হোটেল ম্যানেজারের থেকে নিতে পারেন। ঠিক আছে, আর যে কোনো দরকার বা সমস্যা হলে আমাদের জানাবে, আমরা তোমার সাহায্য এবং নিরাপত্তার ব্যবস্থা করব। তদন্ত শেষ না হওয়া অবধি শহর ছেড়ে যাবে না। কি যে বলেন স্যার, আমার মতো গরিবের নাকি নিরাপত্তা আর বিপদ, আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার। অফিসাররা চলে গেল। তৌফিকও রেডি হয়ে ভার্সিটির দিকে আসে। ভার্সিটির কাছে আসতেই কয়েকটা ছেলে জোর করে তৌফিককে তুলে নিয়ে যেতে লাগলো। কে ভাই আপনারা? আমাকে কেন তুলে নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি। এই চুপ কর, তুই জানিস আমরা কে? তোকে তো সেই দিন মেরেছিলাম, এমন ভাবে তবুও বেঁচে গেলি কিভাবে? আরে হৃদয়, জানিস না কুত্তাগুলো লাথি খেতে খেতে বড় হয়? একবার মেরেছে তো কি হয়েছে? এসবে অভ্যস্ত, তাই কিছু হয়নি। আজ রিতা আপুর সামনে নিয়ে চল, একদম সাইজ করে দেবো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস মামুন, আসলেই কুত্তার লেজ সোজা হয় না। কিন্তু আমি এটা ভেবে পাই না এ সালার সাথে রীতা আপুর কি কাহিনী থাকবে। এই শোনেন ভাই, আমাকে ছেড়ে দিন, আমার ক্লাস আছে। কিন্তু কে শোনে কার কথা? জোর করে নিয়ে এলো তৌফিককে। আপু, এই যে এনেছি ছেঁচারার বাচ্চাটাকে। ভাবখানা এমন যেন মনে হয় কি এমন কাজ করেছে হৃদয়। তৌফিক সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে পেছন দিকে ফিরে দাঁড়িয়ে আছে, আর সাথে 10-12 জন মেয়ে। তৌফিক মজা করে বলে, ভাইয়া আপনি কি গে? এভাবে পেছন ফিরে তাকিয়ে আছেন কেন? একটু সামনের দিকে তাকান, আপনার মুখটা দর্শন করিয়া আমায় ধন্য করুন। কিন্তু মেয়েটি ঘুরে তৌফিকের গালে কয়েকটা থাপ্পড় মারতে থাকে। 1, 2, 3, 4, 5টা চর বসিয়ে দিল। রীতা থামলো। তৌফিক পিছনে তাকায়, ছেলেগুলো নেই। এমন মেয়ের হাতে মার খেয়েছে, প্রতিশোধ তো এবার নিতে হবে।
রিতা আবারও মারতে আসে তৌফিকের দিকে। তৌফিক তখনই টুপ করে মেয়েটার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আহ, এ যেন অমৃত। রিতা নিজেকে ছাড়ানোর জন্য লাফাতে শুরু করে। তৌফিক রিতার চুলের মুঠি শক্ত করে ধরে কিস করতে থাকে। 1 মিনিট পর তৌফিক রিতার ঠোঁট দুটো ছেড়ে দেয়। দুজনই হাঁপাতে থাকে। আশেপাশের মেয়েরা সবাই ফ্রিতে মজা নিয়েছে, আর মেয়েটা এখনো ঘোরের মধ্যে আছে। রিতার সাথে তৌফিকের দেখা হয়েছিল ভার্সিটিতে। প্রথম দিন আকাশদের ড্র্যাগিং এর জন্য রিতাকে চুমু দিতে হয়। তৌফিক ভয়ে দৌড়ে পালায়। আজকে তৌফিক আবারও চুমু দিয়ে বসেছে। রিতা রেগে বলে, কুত্তা, তোর এত বড় সাহস আমাকে কিস করিস? তুই জানিস আমি কি করবো যে তোকে? আপনি কি করতে পারেন আমি জানি না, তবে আপনি যতবারই কাছে আসবেন ততবারই আমি আপনাকে কিস করব। থামাতে পারবেন না। তোর কথা শুনেই হাসি পাচ্ছে। যাই হোক, তুই এখানে থাক, তোর কি করি ওয়েট অ্যান্ড সি। ওকে। রিতা চারপাশে তাকিয়ে হঠাৎ নিজেই তৌফিককে কিস করে বসে। তৌফিকের সুযোগে রেসপন্স করতে থাকে, কিন্তু হঠাৎ তৌফিকের মাথার পেছনে রিতা এসে জোরে একটা বাড়ি দেয়। তৌফিক জ্ঞান হারায় সেখানে। যখন চোখ খুলে নিজেকে অন্ধকার একটা ঘরে দেখতে পায় তৌফিক। সামনে 60 পাওয়ারের একটা বাল্ব, টেবিলে একটা গ্লাস আর জগ রাখা পানি খাওয়ার জন্য। কে আছো এখানে? থাকলে সামনে এসো। তৌফিকের চিৎকার শুনতে পেয়ে কেউ একজন এদিকে আসে। একটা হাবিলদার তৌফিকের সামনে এসে হাজির। কি হয়েছে রে তোর? এত চেঁচামেচি করছিস কেন? থেরাপি না খেতে চাইলে চুপচাপ এখানে থাক। বড় স্যার আসলে তোর ব্যবস্থা নিব। হাবিলদার, ভুল করো না। তুমি কি চেনো আমি কে? কে তুই? আমি কে সেটা না হয় পরেই জানবি। এখন তুই যদি আমার কথা শুনিস তো টাকা প্লাস চান দুটোই পাবি। আর যদি না শুনি? হা, তোর নাকি সুন্দরী একটা বউ আছে। দেখতে তো শুনেছিলাম ভালোই। একদিন টেস্ট করে আসবো তোর সামনেই। তুই কি চাস আমি এসব করি? না না ভাই, দোহাই আপনার। আমার স্ত্রী প্রেগনেন্ট, ওর কিছু করবেন না। বলুন আপনি কি করতে হবে? আমাকে এখানে কে নিয়ে এসেছে? আর কলেজ মাঠে কে আমার মাথায় আঘাত করেছিল? বড় স্যার মেরেছিল আপনাকে। তার মেয়েকে আপনি কিস করেছিলেন এটা দেখে। আর এখানে বড় স্যারই নিয়ে এসেছে। তিনি এখন বাসায় গিয়ে এসে হয়তো কিছুক্ষণ পর চলে আসবে। ও আচ্ছা, শোন, পাশে একটা হোটেল আছে, ওখান থেকে স্পেশাল বিরিয়ানি আন আর তোর ফোনটা আমাকে দে। 5 মিনিট কথা বলবো। হাবিলদার ভয়ে ভয়ে ফোনটা দিয়ে চলে গেল। ফোনটা নিয়ে 5 মিনিট কথা বলে রেখে দিল তৌফিক। একটু পর হাবিলদার হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে হাজির। স্যার দ্রুত খেয়ে নিন, আর কিছুক্ষণের মধ্যে বড় স্যার চলে আসবে। তখন আমার চাকরিটা চলে যাবে। আরে ভয় নাই, তোমার চাকরি আমি দেবো। আর এই নাও তোমার ফোন। এখন তুমি এখান থেকে যাও। হাবিলদার দ্রুত চলে গেল। আয়েশ করে বিরিয়ানি খাচ্ছে। প্রায় অর্ধেক খাওয়া শেষ। এমন সময় কেউ পেছন থেকে লাথি মারে তৌফিককে। তৌফিক চেয়ার সহ নিচে পড়ে যায়। শান্ত ভঙ্গিতে উঠে আবারও চেয়ারে বসে। কিরে হারামি, তোকে বিরিয়ানি কে দিয়েছে বল? অফিসার, এত উতলা হচ্ছেন কেন? আপনার টেবিলে দেখেন ফোন বাজছে, ওটা পিক করুন। আশা করি জেনে যাবেন সবটা। শালা তোকে আমি মারতে যাবে এমন সময় দুটো গাড়ি আসার শব্দে অফিসার গেটের দিকে তাকায়। যেখান দিয়ে শুট পরা উকিল প্রবেশ করে। উকিলকে দেখে হেসে দেয় তৌফিক। প্রত্যুত্তরে উকিলও হেসে দিলে, আরে আরে অফিসার, ভুলেও আমার মক্কেলের গায়ে হাত দিবেন না, পরে পস্তাতে হবে। আর ওখানে না থেকে টেবিলে দেখুন ফোনটা বাজছে। সঠিক সময় না ধরলে কিন্তু হিতের বিপরীত হতে পারে, তাই ফোনটা রিসিভ করুন। অফিসার তৌফিকের দিকে একবার আবার উকিলের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে। কিছুক্ষণ কথা বলে উকিলের দিকে তাকালো সে। আসলে ফোনটা পুলিশ আইজিপির ছিল। উকিল সাহেব দিন, কাগজটা দিন। দেখলেন তো, আমি এতক্ষণ ধরে বললাম শুনলেন না। কি বললো আপনার স্যার? চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে কি? অফিসার চোখ গরম করে উকিলের দিকে তাকিয়ে আবার তৌফিকের দিকে তাকালো। এসব তৌফিক তোয়াক্কা না করে অবশিষ্ট বিরিয়ানি খেতে ব্যস্ত। খাওয়া শেষ করে ওদের দিকে তাকালো সে। তুই কে? তোকে আমি চিনি না, কিন্তু তোর মাঝে এমন কোনো কিছু আছে যার জন্য আইজিপি স্যার আমাকে ফোন করছে?
আর তোকে হাজতে আসতে না আসতেই তোর এই চামচা উকিল জামে নিয়ে এসেছি। বাহ, তারিফ করতে হয় তোর। কিন্তু তুই আমার মেয়ের পিছনে লেগেছিস, তোকে কি আর এমনি এমনি সারি বল? হা অফিসার, আমার মেয়ে আমাকে গুন্ডা পান্ডা দিয়ে যেদিন মেরেছিল সেই দিনই তোমার আসল পরিচয়টা আমি পেয়েছি। আশা করছি খুব শীঘ্রই তুমি এবং তোমার মেয়ে আমার পরিচয়টা পেয়ে যাবে। উকিল সাহেব চলুন, অনেক কাজ বাকি আছে। তৌফিক থানা থেকে বের হতে চোখ পড়ল একটা মেয়ের উপর। হ্যাঁ, এটা আর কেউ না, এটা হলো রীতা। ওকে দেখে তৌফিক চোখ মারে। রীতা তেলে বেগুনে জ্বলে তেলে আসবে, কিন্তু কি যেন ভেবে থানার ভিতরে চলে গেল রীতা। উকিল সাহেব, সামনের গাড়িটা আপনি নিয়ে যান, আমি পিছনে গাড়িটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার। বাবা, বাবা, কি হয়েছে মা, এভাবে চিৎকার করছিস কেন? চিৎকার করবো না তো কি করবো? তুমি ওই শালা খাট থেকে ছেড়ে দিলে কেন? আমি কি ইচ্ছে করে ছেড়ে দিয়েছি বল? ওকে তো আমি হাড় ভেঙে দিতাম, কিন্তু উপর থেকে আইজিপি স্যার চাপ দিয়েছিল, সাথে ওর বেল অর্ডারও চলে এসেছিল, তাই ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তাই বলে বাবা তুমি কিছু বলবে না? জানো না ও কি করেছে? এখানে আসার আগে গেইটের চোখ টিপ মেরেছে আমায়। মা, তুমি ওর কথা বাদ দাও, ওকে যা করার আমি করব। তুমি পড়াশোনা করো কেমন? আর ডিস্টার্ব করলে প্রিন্সিপালকে নালিশ করবে, তিনি কিছু না বললে আমি ওকে গুম করে দেবো। এই না হলে আমার বাবা, তাহলে আমি এখন আসি কেমন? কি বলিস মা, তুই এক্ষুনি এই রোদের মাঝে এলি, গাড়ি নিয়ে আসিসনি? না বাবা, এই পাশে গিয়েছিলাম, তাই আর নিয়ে আসিনি। ইস, চেয়ার আর কি করছিস? চল, আমিও বাসে যাব, ভালো লাগছে না এখানে। ওকে বাবা, চলো। এদিকে তৌফিকে নিজের রাজপ্রাসাদে প্রবেশ করে। গাড়িটা রেখে ভেতরে যেতেই করিম চাচা এগিয়ে এলেন। কি রে বাপ, এতদিন পর মনে পড়লো আমাকে? চাচা, তুমি তো জানোই কত বড় একটা কাজে আছি। আমার বাবা মার হত্যার প্রতিশোধ নিতে হবে, সেটা কি জানো না? কিন্তু শোন, প্রতিশোধের নেশায় নিজের হিতাহিত জ্ঞানটাকে যেন আবার না হারিয়ে ফেলিস। চেহারার যে অবস্থা করেছিস, ভাবছা দ্রুত ফ্রেশ হয়ে আয়, তোর পছন্দের কাচ্চি বানিয়েছি। হিহি চাচা, তুমি সেই আগের মতোই আছো। তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটে চলে আসছি। নিজের ঘরে আসে তৌফিক। কতদিন পরে শান্তিমতো বিছানায় বসলো, কিন্তু না, এখন আরাম করার সময় নয়। দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। খেতে বসেছে এমন সময় তৌফিক আর আবির এলো। বস, আবির আর আসিফ, তোদের কি খবর? বস ভালো, কিন্তু এদিকে আপনার জন্য একটা খুশির খবর আছে। টেবিলে বসো, খাবার খেতে খেতে কথা বলি। করিম চাচা, এদেরকে খেতে দাও। বস, কথাটা হলো আমরা ট্র্যাক করতে পেরেছি সেই ব্যক্তিকে, যে জেনারেল স্যারনের এজেন্ট, এবং সে বাংলাদেশেই থাকে, এবং আপনিও তাকে দেখতে পারবেন। হ্যাঁ, আবির সে কোনো সেলিব্রিটি নয় যে আমি তাকে দেখে অটোগ্রাফ নেব। আমি ওর শত্রু, আমি শুট করব ওকে, বুঝলে? আর এত ভনিতা আমি পছন্দ করি না। সুতরাং এসব রেখে তাড়াতাড়ি কে সে বলো। বস, সে হলো এই মডেলের থানার অফিসার AKMJ সাজ্জাদ। আর মজার বিষয় হলো বস, এর মেয়ে আপনাকে মেরেছিল কলেজে, এমনকি এর জন্য আপনি জেলেও গিয়েছিলেন। বাহ, তোমরা দুজন দারুণ খবর নিয়ে এসেছো তো। এক্ষুনি সাজ্জাদের ফোন নম্বরটা দাও এবং আমাদের সিক্রেট ফোন দিয়ে ফোন করো। ওকে? ওকে বস। কিছুক্ষণ পর ও পাশ থেকে ফোন রিসিভ করে সাজ্জাদ। তারপর, কে বলছিস তুই? তোর নাম্বার দেখা যায় না কেন? তোর গেম ওভার। আমি কি কে সেটা জেনে কি করবি? তুই কে সেটা তো আমি জানি। জানিস যখন ভয় করিস না কেন? আমি অফিসার এই থানায়, তোকে আমি জেলের ভাত খাওয়াবো। আহ সাজ্জাদ, শুধু শুধু পাগলা কুকুরের মতো চিৎকার না করে আমি কি বলি শোন। তুই যে শ্যারনের এজেন্ট, এটা আমি জেনে গেছি। এখন বল, এটা যদি আমি ISP এর কানে দেই বা প্রধানমন্ত্রী এর কানে দেই, তোকে মুহূর্তে ক্রসফায়ার করে দিবে। তুই কি সেটা চাস? বাহ, আমাকে ব্ল্যাকমেল করিস, আই লাইক ইট। তা তুই কি করতে পারিস করে নে, আর আমি কি করতে পারি শুধু দেখতে থাক। 24 ঘন্টার মধ্যে তোকে আমি খুঁজে বের করব। বুঝলাম, খুঁজে বের করবি, কিন্তু যদি বের করতে না পারিস তবে তোর মেয়েকে দিয়ে দিতে হবে আমার হাতে। বাহ, সবাই দেখি জানিস। তাহলে আর একটা বিষয় শোন, সেটা হলো রীতা আমার আসল মেয়ে নয় রে। সুতরাং তুই নিতে পারিস, আমার কোনো যায় আসে না। তাহলে এখন থেকে তোর সময় শুরু, পারলে খুঁজে নে। ওকে। তৌফিক ফোনটা রেখে খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। তারপর নিজের রুম থেকে ছদ্মবেশ নিয়ে বের হয়। ডাইনিং রুমে আসতে তৌফিককে দেখে আবির, আসিফ সহ করিম চাচা
অবাক হয়ে তাকিয়ে রইল। থাকারই কথা, কারণ তৌফিকের পরনে ছেঁড়া একটা ময়লা পাঞ্জাবি, লুঙ্গি, আর মুখ আর মাথার বড় বড় চুল, হাতে লাঠি। দেখতে পারফেক্ট ভিক্ষুকদের মতোই দেখতে লাগছে তৌফিককে। বস, এটা আপনি কি পড়েছেন? ছি, দেখতে একদম ভিখিরির মতো মনে হচ্ছে। তো কি হয়েছে? ভিক্ষুক কি মানুষ না? সেটা নয়, এর আগে কখনো তো আপনাকে এসব পোশাক পরতে আমি বা আবির কেউ দেখিনি, তাই বলছি। হ্যাঁ, আবির আর আসিফ ঠিকই বলেছে, দেখে তো আমার চেয়েও বয়স্ক মনে হচ্ছে। চাচা, রেডি থেকো, তোমার বৌমাকে আনতে যাচ্ছি। আবির আর আসিফ, তোরা সব লোক নিয়ে সাজ্জাদের বাড়ি ঘেরাও করবে, এমন ভাবে যেন কেউ বুঝতে না পারে তোমরা ওখানে আছো। ঠিক আছে ভাই, আসিফ চল। আবির আসিফরা বের হয়ে গেল, তৌফিকও বের হলো। হাতে থালা নিয়ে ধীরে ধীরে হেঁটে সাজ্জাদের বাড়ির গেটের একটু দূরে এসে বসলো। আল্লাহর নবীজি নামের 2 টাকা ভিক্ষা দেন। প্রত্যেকেই 5 টাকা 10 টাকা করে ভিক্ষা দিতে লাগলো। তৌফিক আর চোখে লক্ষ্য করতে থাকে সাজ্জাদের বাড়ির দিকে। প্রায় 5 ঘন্টা এভাবে ভিক্ষা করে 3000 টাকার মতো হয়েছে। জিকির থামিয়ে চুলের মাঝে লুকিয়ে রাখা ব্লুটুথ কানেক্ট করে তৌফিক। কানেক্ট করে সাজ্জাদকে ফোন দিল। কিছুক্ষণ পর রিসিভ করে সাজ্জাদ। কিরে শালা, তুই কই লুকে গেলি? তোকে তো আমি এক্ষুনি ট্র্যাক করে নেব, তোর ফোনের অপেক্ষাতেই ছিলাম। ওকে তুই তাহলে খুঁজতে থাক। তোর লোকেশন কেন যেন পাচ্ছি না, তবে পেয়ে যাব বাকি কয়েক ঘন্টার। ওকে বলতো আমার লোকেশন কই। ফোনটা রেখে সাজ্জাদের গেটের কাছে গিয়ে ভিক্ষা চায় তৌফিক। দারোয়ান অতিষ্ঠ হয়ে গেছে। এমন সময় ভেতর থেকে গাড়ির শব্দ শুনে দারোয়ান গেট খুলে দিল। তৌফিক দাঁড়ালো গেটের সামনে। সাজ্জাদ বিরক্ত নিয়ে গাড়ি থেকে নামে। আরে আরে বুড়ো, তুমি আমার গাড়ি নিচে পড়বে নাকি? বাবা, সকাল থেকে কিছু খাইনি, যদি কিছু দান করতে। এই নাও 1000 টাকা। আর শোনো দারোয়ান, বুড়োকে বাড়ির ভেতরে নিয়ে যাও, সাথে আমার মেয়েকে বলো খেতে দিতে। আর বুড়ো, তোমাকে এত কিছু দিলাম, আমি একটু খুঁজতে যাচ্ছি, তুমি দয়া করো যেন পেয়ে যাই। ঠিক আছে বাবা, অবশ্যই বাবা, দোয়া করি তুমি সফল হও। সাজ্জাদ খুশি মনে চলে গেল। আর দারোয়ানের সাথে ভেতরে আসে তৌফিক। চারিপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলো সে, কেউ আছে কিনা, কিন্তু কেউ নেই। তার মানে সাজ্জাদের আস্তানা অন্য জায়গায়। বুড়ো এখানে দাঁড়াও, আমি ম্যাম সাহেবকে জিজ্ঞাসা করে আসি। দারোয়ান ভেতরে গেল। এই সুযোগে তৌফিক ফোন দেয় আবিরকে। আবির, হেলিকপ্টারকে তুমি 10 মিনিটের মধ্যে সাজ্জাদের বাড়ির ছাদে ল্যান্ড করতে বলো, ইমিডিয়েটলি। ওকে বস। একটু পর দারোয়ান বের হয়ে এলো। তারপর, বুড়ো দাঁড়াও, তোমার কপাল ভালো, আজ আপামনি নিজে বিরিয়ানি রান্না করেছে, পেট ভরে খেও। ধন্যবাদ বাবা। ভেতরে আসলো তৌফিক। বাসালা সাজ্জাদ তো দেখি সারারের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে, কারণ দামি দামি জিনিস বাড়ির ভিতরে। আশেপাশে চোখ বুলিয়ে ভেতরে ঢুকতেই তৌফিক দেখতে পেল রিতাকে। চাচা যান, এদিকে আসুন। জি মা, আসছি। তৌফিক ভালো করে দেখে কেউ আছে কিনা, কেউ নেই। তবুও সাবধানের মার নেই। একটু পর রিতা খাবার আনতে গেল। এই সুযোগে পকেট থেকে ক্লোরোফর্ম রুমালে মাখিয়ে নিল তৌফিক। রিতা তৌফিকের পাশে খাবার পরিবেশন করতে নিচু হলেই ওর মুখে রুমাল চেপে ধরে সে। 2 মিনিট ছটফট করে রিতা নিস্তেজ হয়ে গেল। দ্রুত তৌফিক রিতাকে কাঁধে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদের উপরে আসে। 2 মিনিট পরই হেলিকপ্টার ল্যান্ড করে সেখানে। চারদিকে না তাকিয়ে দ্রুত রিতাকে নিয়ে হেলিকপ্টারে ওঠে তৌফিক। তারপর, পাইলট, দ্রুত স্থান ত্যাগ করার সময় নেই আমাদের হাতে। ওকে স্যার। পাশেই রিতার দিকে চোখ পড়তেই চোখটা আটকে গেল তৌফিকের। আর নিজের অজান্তেই হেসে দিল তৌফিক। পাগলি, কলেজে এত রাগী অন্তর্মুখী চরিত্রের, কিন্তু বাসায় ভেজা বিড়াল। আর এই ঘুমন্ত অবস্থায় দেখতে এত কিউট। তৌফিক কিস করতে গিয়েও করল না, কারণ পাইলট রয়েছে। স্যার, আমি ঠিক কোন জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করব? ল্যান্ড করতে হবে তো অবশ্যই, তবে তুমি এক কাজ করো, এখান থেকে সোজা আমার বাসায় নিয়ে চলো। ওকে স্যার। 5 মিনিট পর হেলিকপ্টার ল্যান্ড করে তৌফিকের বাসার ছাদে। ইচ্ছে করে তৌফিক বাড়িটা একটা নির্জন মাঠে করেছে। আশেপাশে প্রায় 10 একর খোলা মাঠ, সাথে ফুলের বাগান আর পিছনে সুইমিং পুল। তৌফিক রিতাকে কোলে নিয়ে চলে এলো নিজের শয়নকক্ষে।
রুমটা প্রায় 3টে, বড় বড় রুমের সমান, হল রুম বলা যায়। এখনো রিতার জ্ঞান ফেরেনি, তাই বিছানায় শুইয়ে দিয়ে চলে যাওয়ার সময় তৌফিকের চোখটা পড়ল ওর পেটের দিকে। তৌফিক মনে মনে ভাবল। আহ, এত সুন্দর। আবার তৌফিক নিজেই নিজেকে বকল। না না, এসব কি ভাবছি। তৌফিক নিজেকে সংযত করে বের হয়ে এলো। নিচে আসতেই করিম চাচার সাথে দেখা হয়ে গেল ওর। কি হলো করিম চাচা, এইভাবে তাকিয়ে আছো কেন? তুই না বাহিরে গেলি, তাহলে ভেতর থেকে কিভাবে বের হলি? করিম চাচাকে কেমন যেন অস্বাভাবিক লাগলো আর সন্দেহ হলো, তাই তৌফিক বলল। দেখতেছিলাম আমি না থাকলে তুমি কি করো, আর যা দেখলাম। আরে বাদ দে তো বাবা, বয়স হয়েছে, একটু তো খেতে দে। আমি তো আর রোজ খাই না। আসলে করিম চাচা ড্রিঙ্কস করছিল পাশে সোফায় বসে। চাচা, এসব ঠিক নয় বুঝলে, একটু কন্ট্রোল করো নিজেকে, এতে আরো বেশি দিন বাঁচবে। বলছিলাম কি, আমি তাহলে গ্রামে চলে যাই। আমার বুড়িটাকে একাই রেখে এসেছি, কি করে না করে জানি না। আমরাও একা আর ভালো লাগে না থাকতে। হা হা হা, চাচা বাসায় যাবে, অসুবিধা নেই, যেতে পারো, কিন্তু কথা দাও তুমি গিয়ে ফেরার সময় একা নয়, সাথে তোমার বুড়িটাকেও নিয়ে আসবে। সত্যি বলছিস তুই? তো মিথ্যা বলবো কেন? আজ যাও, আগামীকাল আসবে। এমন সময় উপর থেকে কিছু ভাঙা শব্দে দ্রুত উপরে গেল তৌফিক। করিম চাচা আসতে চাইলে তাকে বারণ করে দিয়ে দ্রুত ওপরে উঠে গেল তৌফিক। রুমের দরজা খুলে ভেতরে যেতেই তৌফিকের মাথায় খুব জোরে ফুলদানি এসে লাগে, সাথে সাথে রক্ত পড়া শুরু করলো। কিন্তু আগে দরজাটা বন্ধ করে দিয়ে সামনে তাকালো, দেখলো রিতা অবাক হয়ে তাকিয়ে আছে। তুই আমাকে এখানে এনেছিস? আমি নিয়ে এসেছি। কেন শোনা, আদর করবে? হারামির বাচ্চা, তোকে আজ আমি। মাথাটা গরম হয়ে গেল তৌফিকের বাবা মাকে গালি দেওয়ায়। ঠাস ঠাস করে পরপর চড় মেরে দিল তৌফিক। চড় খেয়ে রিতা ছিটকে পড়ল। তৌফিক চুলের মুঠি ধরে পাশেই বেদ ছিল ওটা দিয়ে ফটাফট মারতে শুরু করলো। দোহাই দোহাই আপনার, আমাকে আর মারবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। হারামজাদি, তোর সাথে ভালো করে কথা বলছিলাম শুনলি না? আবার আমার বাবা মাকে নিয়ে গালি দিস। তোকে আর আমি জ্যান্ত পুঁতে ফেলবো। তার আগে যা টেবিলের 3 নাম্বার ড্রয়ারে ফার্স্ট এইড বাক্স আছে নিয়ে আয়। রিতা ভয়ে ভয়ে চলে গেল। ওর এমন ভয় পাওয়া দেখে মনে মনে হাসলো তৌফিক, তবে মাথায় প্রচন্ড জ্বালা করছে। একটু পর রিতা এলো। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি লাগিয়ে দে, রক্ত তো অনেক পড়ছে। আজ তোকে বুঝিয়ে দেব আমার গায়ে হাত দেওয়ার পরিণাম। আর সেই দিন কি করলি? বাপের পাওয়ারের খারাপ ব্যবহার করে আমাকে জেলে পর্যন্ত ঢুকিয়ে দিলি, মাইরও খাওয়ালি, আবার প্ল্যানও করেছিলি আমাকে মেরে ফেলার। যাই হোক শোন, তোদের মতো এসব লোকদের না আমি ঘৃণা করি, জানিস তো। আমাকে এখানে কেন ধরে এনেছেন? আমাকে আমার বাবার কাছে যেতে দিন। হা হা হা, বললি আর তোকে যেতে দিব? তুই এখন তোর শ্বশুর বাড়ি, বর্তমান তোর হবু স্বামীর সেবা করছিস, আবার কি চাস বল? স্বামী? কি হলো, এভাবে হা করে আছিস কেন? তুই আমার স্বামী হবি, তোকে আমি জীবনেও মেনে নিব না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে সেই ছোটবেলায়। আবার তুই কি বিয়ে করবো প্রশ্নই ওঠে না। তুই যা খুশি করতে পারিস। তোকে আবার কি করব? তোর এই সুন্দর শরীরে তো কিছু করতে পারবো না, জাস্ট তোর বাবার দেহ থেকে মাথাটা নামিয়ে দেব। না দোহাই, আপনি আমার বাবাকে কিছু করবেন না, আপনি যা বলবেন তাই করব। এই তো লাইনে এসেছিস। আর শোন, এখান থেকে ভুলেও পালাতে চেষ্টা করবি না, যদি করিস তোকে আর তোর বাবাকে পুঁতে ফেলবো, মনে থাকবে? শোন, এখন দ্রুত রেডি হয়ে নে, তোর আর আমার বিয়ে আজ কোনো চালাকি করবি না, ঠিক আছে? করলে এর ফল ভালো হবে না। রিতাকে রেখে বের হয়ে এলো তৌফিক। নিচে আসতেই ওর চোখ গেল করিম চাচার দিকে, দেখে মনে হচ্ছে খুশি। তৌফিক আর কথা বাড়ালো না, চুপচাপ করিম চাচাকে টাকা দিয়ে গাড়িতে তুলে দিল। বাড়িতে এখন দরকার সার্ভেন্টের, রিতাকে পাহারা দেওয়ার জন্য। দ্রুত সার্ভেন্ট সেন্টারে ফোন করলো তৌফিক। আসসালামু আলাইকুম, আমি সার্ভেন্ট সার্ভিস থেকে বলছি। আমি তৌফিক বলছি, তৌফিক গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। ও তা স্যার বলুন, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার 20 জন মহিলা সার্ভেন্টের প্রয়োজন পুরো 1 বছরের জন্য। সিওর স্যার, আমরা আপনাকে দিতে পারবো, কিন্তু স্যার এর জন্য আপনাকে আগামী 6 মাসের ভাড়া পরিশোধ করতে হবে এবং সার্ভেন্টদের প্রতি 3 মাস পর
4 দিন করে ছুটি দিতে হবে। আপনি শর্তে রাজি থাকলে আমরা আপনাকে সেবা প্রদান করব। আমি রাজি, এবং আপনাদের ব্যাংক ডিটেলস বলুন, তাহলে আমি আপনাদের অ্যাকাউন্টে পুরো 1 বছরের ভাড়া পরিশোধ করে দিব। শিওর স্যার। ফোন রেখে সামনে তাকালে তৌফিক দেখলো উকিল এসে গেছে। উকিল সাহেব, সামনের সোফায় বসুন এবং সকল পেপারস রেডি করুন, আমি এক্ষুনি আসছি। স্যার, সমস্ত পেপার রেডি, শুধু সাইন করে দিলেই হবে। ওকে, আপনি 5 মিনিট ওয়েট করুন। উকিলকে ডাইনিং রুমে রেখে ওপরে নিজের রুমে চলে গেল তৌফিক। দেখলো রীতা চুপ করে হাঁটুতে মুখ গুজে কান্না করছে। এই রীতা, তুমি কান্না করছো কেন? আমি কি তোমায় কষ্ট দিয়েছি? তাহলে আমাকে মাফ করে দাও। রীতা কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আপনি খুব খুব খারাপ। আমাকে এখানে জোর করে তুলে এনেছেন। প্লিজ আমাকে মুক্তি দিন, প্লিজ। আহা সোনা, এসব কি বলছো? মুক্তি চাচ্ছ কেন? আমি কি তোমায় বন্দি করে রেখেছিল? তোমাকে তো আমি মুক্ত করে রেখেছি। দেখছো না কত বড় বাড়ি, বাগান, কি নেই এই বাড়িতে? এত বড় বাড়িতে থাকতে আমার ভয় করে। আমি আমার বাবার কাছে যাব। এই চুপ, এই বাড়িতে একা লাগে সেই ব্যবস্থা আমি করেছি। এখন চোখগুলো মুছে ফেলো এবং সুন্দর করে ঘুমটা দাও, তারপর নিচে যেতে হবে। রীতাকে নিয়ে নিচে আসলো তৌফিক। উকিল তার কাজে ব্যস্ত। উকিল সাহেব, কাগজগুলো দিন। স্যার, ম্যাডামের এই বিয়েতে কি অনুমতি আছে? হ্যাঁ আছে। কিসের বিয়ে? কার বিয়ে? কার আবার হবে? রীতা এবং তৌফিকের বিয়ে, মানে আমরা কোর্ট ম্যারেজ করব। এখন এত কথা না বলে সিগনেচারটা করে ফেলো। না। রীতার কানে কানে বলছি তো সাইন করো, না হলে তোমার বাবার মুন্ডু কেটে ফুটবল খেলবো। রীতা দ্রুত সাইন করে দিল। তৌফিকও সাইন করে দিল। কাজ সম্পূর্ণ স্যার, আপনি এখন ম্যাডামের লিগেল হাজবেন্ড। কংগ্রাচুলেশন। জাযাকাল্লাহ খাইরান উকিল সাহেব। স্যার, তাহলে আমি আসি। উকিলকে বিদায় করে তৌফিক ডাইনিং রুমে এসে দেখলো রীতা চুপ করে দাঁড়িয়ে আছে। রীতা, এবার ঘুমটাটা নামাও, বাসায় তুমি আর আমি ছাড়া কেউ নেই। ওহ, তাহলে দেরি করছেন কেন? নিজের পুরুষত্ব খাটিয়ে ফেলুন, সমস্যা নেই। আমি জানি তুমি আমায় খারাপ ভাবছো, আর শোনো, আমি আসলেই খারাপ। আমি তোমার ডেভিল হাজবেন্ড, বুঝলে? দেখুন, আমি আপনাকে সহ্যও করতে পারি না। প্লিজ আপনি আমার থেকে দূরে থাকবেন। তুমি বললেই হলো নাকি? বিয়ে করা বউ তুমি আমার, এত সহজে তো ছাড়ছি না। যাই হোক, শোনো, এখন এক কাজ করো, কিচেনে গিয়ে আমার জন্য নুডলস রান্না করে নিয়ে এসো। আমি রান্না পারি না। রীতা শোনো, আমি সবই জানি, আর তুমি আমার স্ত্রী, সুতরাং এটা তোমার কাজ। প্লিজ ওভার রিয়েক্ট করে সময় নষ্ট করো না, আমি চলে যাব, অনেক কাজ বাকি আমার। রীতা তৌফিকের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে চলে গেল কিচেনে, আর তৌফিক বসলো সোফায়। একটু পর আবিরের ফোন। বস, সব ঠিকঠাক ভাবে হয়ে গেছে। গুড জব। এখন শোনো, বাসার মধ্যে যতগুলো ছবি আছে সব নিয়ে এসো, বিশেষ করে রীতার রুমে যেগুলো আছে। ওকে বস। আর বস, একটা কথা, সাজ্জাদ আপনাকে পুরো শহরে খুঁজছে, সাবধানে থাকবেন। আমাকে কেন খুঁজবে? আমি তো আমার ছদ্মবেশী ওর আশেপাশেই থাকবো। জি বস, কিন্তু বস একটু সাবধানে থাকতে হবে। কারণ হলো, এই আশেপাশের দোকান থেকে আমরা খবর পেয়েছি সাজ্জাদ খুব ঘন ঘন রাতে 10-12টা গাড়ি নিয়ে কোথাও বের হয়, এবং যখন আসে তখন গাড়িতে কারো না কারো চিৎকার এবং আওয়াজ শুনতে পাওয়া যায়, যা বাসার ভেতরে গেলে একদম নীরব হয়ে যায়। আমি বুঝতে পেরেছি আবির, তুমি তোমার কাজ করো, আমি এদিকে সামলাচ্ছি। একটু পর রীতা কিচেন থেকে বের হয়ে এলো, হাতে প্লেট। বাহ, অনেক সুন্দর গন্ধ বের হয়েছে তো, তাড়াতাড়ি নিয়ে এসো। দেখে তো মনে হয় বড় লোক, কিন্তু চলেন ফিগারের মতো, আবার পেটুকো। আমার লোক আমার কপালে জুটলো। আল্লাহ, আমায় রক্ষা করো। বাহ বাহ, এত তাড়াতাড়ি মেনে নিলে? তো কি করব, বিয়ে করেছে যখন, স্বামী তো মানতেই হবে। যত তাড়াতাড়ি মেনে নিবে ততই ভালো। এখন নুডলসটা খাইয়ে দাও, ক্ষুধা পেয়েছে। রীতা নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। রীতার হাতে খেতে গিয়ে অজান্তে তৌফিকের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মনে পড়ে গেল ওর আম্মুর কথা, আব্বুর কথা। তারাও তৌফিককে এইভাবেই আদর করে খাইয়ে দিত, কিন্তু নিয়তির পরিহাস তাদের ভালোবাসা থেকে বঞ্চিত করে দিয়েছে মানুষ নামে কয়েকটা পশু তৌফিককে। আর এই পশুগুলোকে তৌফিক বাঁচতে দেবে না। খাওয়া শেষ করে রীতাকে নিয়ে নিজের বেডরুমে যেতে লাগলো তৌফিক।
কেন যেন এই একা বাড়িতে তৌফিকের নরপশুটা জেগে উঠল। লোভ হচ্ছে রিতার শরীরের প্রতি। তৌফিকে নিজেকে প্রায় মাতাল মনে হতে লাগলো। কি হলো তৌফিক, এভাবে যে আছো কেন? উফ রিতা, চুলে তুমি কি দিয়েছ? আমার এমন মনে হচ্ছে কেন? তোমাকে কাছে চাই রিতা, অনেক কাছে। বলতে বলতে রিতাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় তৌফিক। চোখে তখন নেশা। অস্পষ্ট চোখে তৌফিক দেখতে পেয়েছিল রিতার চোখে পানি, কিন্তু ততক্ষণে সে নিজেকে হারিয়ে ফেলেছিল রিতার মাঝে। পরের দিন আধো আধো চোখে বিছানার কিনারায় উঠে বসলো তৌফিক। পাশেই বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে রিতা। সাদা চাদরে রক্তের ছোপ ছোপ দাগ, যা দেখে রাতের কথা মনে পড়ে গেল তৌফিকের। দ্রুত কিচেনে গেল, দেখতে কি এমন হয়েছিল যার জন্য সে অমন হয়ে গিয়েছিল। পুরো কিচেন খুঁজে ডাস্টবিনে একটা ওষুধের খালি পাতা পেল। ভালো করে দেখলো, আরে এটা তো সেক্সের ট্যাবলেট, কিন্তু এখানে কেন এটা? তৌফিক তো আনেনি এটা। আর এখানে করিম চাচা থাকে। হঠাৎ মনে করে গেল করিম চাচা তো কিছুদিন আগে একটা কাজের জন্য বিধবা মেয়েকে নিয়ে এসেছিল। তাহলে কি? ছি ছি ছি, ভাবতেই ঘৃণা লাগছে তৌফিকের। দ্রুত তৌফিক উঠে রিতার কাছে গেল। গিয়ে দেখে হারামজাদি ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিয়েছে। ওর এমন ন্যাকা কান্না দেখে তৌফিক শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারে। তারপর চুলের মুঠি টেনে ধরে বিছানায় বসিয়ে বলে, আমি জানতাম তুই খুবই ভালো মেয়ে, কিন্তু আমার ধারণা ভুল। তুই হলি সর্বনাশের মূল। গতকাল তো আমার কোনো খারাপ মতলব ছিল না, যা হয়েছে তোর জন্য হয়েছে। হা হা হা, বুঝিসনি? আচ্ছা বোঝাই দেই তোকে। তুই যে আমার খাবারে বলতে নুডলসে ঘুমের ওষুধ মিশিয়েছিলি না, আসলে ওটা সেক্সের ওষুধ ছিল। আর তোকে ধন্যবাদ আমাকে একটা অজানা বিষয় জানানোর জন্য। এখন বিছানাটা পরিষ্কার কর, আমি একটু আসছি। দ্রুত ফোনটা নিয়ে বের হয়ে এলো তৌফিক। প্রথমে ফোন দিল ড্রাইভারকে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। শোন, তুই যেখানে থাকিস না কেন করিমের বাচ্চাকে তুলে নিয়ে আয়, আর আসার সময় ওর বউকেও নিয়ে আসবি। বস আমাকে 2 ঘন্টা সময় দিন, আমি একে নিয়ে আসছি। তৌফিক ফোন কেটে অস্থির হয়ে বের হতে যাবে, এমন সময় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে 20 জন সার্ভেন্ট চলে এসেছে। আপনাদের সাথে পরে কথা হবে, ভেতরে আমার স্ত্রী আছে। আপনাদের কাজও যেন এই বাড়ির বাহিরে যেতে না পারে। ঠিক আছে স্যার। তৌফিক দ্রুত ওদের পাশ কাটিয়ে গাড়ি নিয়ে পাশেরই মহল্লাতে গেল। অনেক খোঁজ করার পর খুঁজে পেল সেই কাজের মেয়ের বাড়ি। টিনের ছাউনি, চারপাশে বেড়া দেওয়া। ভেতরে প্রবেশ করতে তৌফিকের চোখ গেল বিছানায়। সেখানে শুয়ে আছে সেই মেয়েটি। রহিমা, তুই আমাদের ওখানে আর কাজ করতে যাস না কেন? রহিমা ধরফরিয়ে উঠে তৌফিকের দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। ওর চোখে পানি। তৌফিক হাত বাড়িয়ে আলতো করে মুছে দিল। রহিমা আপু, কি হয়েছে বলো আমায়। আমি ছিলাম না বাসায়, নিশ্চিত করিমের বাচ্চা তোমার সাথে খারাপ কিছু করেছে। রহিমা এবার হাউমাউ করে কেঁদে উঠল। ওর কান্না দেখে তৌফিকেরও চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রহিমা আপু, কান্না বন্ধ করে বলো কি হয়েছে। স্যার, করিম চাচা কয়েকদিন আগে মদ খাইতে নিয়েছিল। আমি মানা করলে আমাকে গালি দিয়ে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আমিও ভয়ে আর কিচ্ছু বলিনি, কিন্তু পরের দিন আমাকে খাবার খাইতে দেয়। খেয়ে আমার প্রচুর ঘুম পায়। তারপর যখন চোখ খুলি তখন নিজেকে উলঙ্গ হয়ে পড়ে থাকতে দেখি, আর পাশেই করিম বইরা হাসতেছিল। তারপর আমি আপনাকে বলে দিব বললে আমাকে মাইরা ফেলতে চাইছিল। এর আগেও আরো অনেক মায়াগো জীবন নষ্ট করছে ওই বইরা। কেঁদো না বোন, আমি আজ সবই জানতে পেরেছি। আজ থেকে তুমি আমার সাথে থাকবে, চলো। না ভাইজান, আমি যাবো না। ওই বইরা সুযোগ পাইলে আবারও আমাকে নষ্ট করবে। না রে বোন, ওই নরপশুর আজই যে শেষ দিন। আমি যদি আগে খেয়াল করতাম তবে আর নিজের ঘরে এই নরপশুর জন্ম হতো না। তৌফিক রহিমাকে নিয়ে বাসায় এলো। আসতেই চোখ গেল রিতার দিকে। সে হাঁ করে তাকিয়েছে। সেসবে পাত্তা না দিয়ে রহিমাকে একটা রুমে নিয়ে গেল তৌফিক। তারপর সার্ভেন্টের মধ্যে একজন ডাক্তারকে দেখতে বলল, কি হয়েছে?
এবং ওষুধ খাওয়াতে, তারপর সোফায় বসলো। রিতা, রিতা ধীর পায়ে সামনে আসলো। শোনো, তোমাকে এখন কোনো কাজ করতে হবে না, সব সার্ভেন্ট করবে বুঝলে। আর বোরিং ফিল করলে সার্ভেন্টের সাথে গল্প করে কাটাবে। আর পাশেই রহিমা আপা আছে, ওনার সেবা যত্ন করবে। কথা কি কানে গেছে? জি। তো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা পাশের ঘরে রহিমা আপাকে দেখে আয়। রিতা চলে গেল। তারপর ওপরে নিজের রুমে আসলো তৌফিক। তারপর ড্রয়ার থেকে নিজের রিভলভার বের করে বাড়ির বাইরে আসলো। একটু পর গাড়িটা এসে বাড়ির সামনে দাঁড়ালো। সেখান থেকে করিম চাচা আর চাচি বের হলো। তোর জন্য শান্তি পায় না কোথাও গিয়া। বাজান কেমন আছো? চাচি আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি হয়তো ভালো থাকবেন না। আর কিছুক্ষণ পর কান্না করতে হবে আপনাকে। কি বলিস? এসব কান্না করতে হবে কেন? কারণ চাচি কিছুক্ষণ পর বিধবা হয়ে যাবে। কিন্তু আমি তো বেঁচে আছি। কিন্তু শালা, তুই আর 5 মিনিট বেঁচে থাকবি। করিম চাচা কিছুটা ভয় পেয়ে ঢোক গিলতে লাগলো। তারপর মানে তুই কি ভেবেছিলি আমি না থাকায় কাজের মেয়েগুলোকে সেক্সের ওষুধ খাইয়ে ধর্ষণ করে যাবি আর আমি কিছু জানবো না? তা কি হয় বল? কি বলছিস এসব যাতা? হা হা হা, ঠিকই বলছিলে। প্রমাণ কি জানিস? রহিমা আপুকেও তুই ধর্ষণ করলি, আর দুধ কলা দিয়ে ঘরেই নরপশু পালন করেছি আমি। ভাবতেই ঘৃণা লাগে। চাচি যান, তোমার এই নরপশু স্বামী কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে। জানি, এই নরপশু আমার জীবনটাও নষ্ট করেছিল। প্রেমে রাজি হইনি বলে নির্যাতনের পর বিয়ে করেছিল। ভেবেছিলাম ভালো হয়ে যাবে, কিন্তু হলো না। আফসোস। চাচি তুমি ভেতরে যাও, এই আজ থেকে তোমার স্বামী নয়, একে দেখতেও পাবে না আর জীবনে। শালা, আমাকে মারবি তুই? হা হা, আমাকে মারবি? মার দেখি, এখন তো আমি তোকেই মেরে দেব। হা হা হা। করিম রে, তুই এখনো সেই পাগলা কুকুরই থেকে গেলি। গুলিতে দেখ, ম্যাগাজিনে বুলেট নেই। করিম এবার ভয়ে তৌফিকের পায়ে পড়ে গেল, কিন্তু এত সহজে তো আর এই ছাড়া পাবে না। তৌফিক ওর চুলের মুঠি ধরে টেনে তুলল। পাশে আসিফ এসেছিল। আসিফ, চাকুটা দে। আসিফ চাকু এগিয়ে দিল। চাকুটা হাতে পেতেই এক টানে লুঙ্গি নামিয়ে ওর লিঙ্গ কেটে ফেলল তৌফিক। তারপর একদম চোখ বরাবর চাকু দিয়ে খোঁচাতে থাকে। একদম চোখ উপড়ে তুলে ওর গলার মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। এতে নিস্তেজ হয়ে পড়ল করিম। আসিফ, একে জার্মান শেফার্ড কুকুর আর হাইনাকে খাইয়ে দিয়ে দেখতে চাই না আমি একে। ওকে বস। 3 মাস হয়ে গেছে চাচি, রিতা আর তৌফিক আছে বাড়িতে। কলেজে যাওয়া হয় না প্রায় আর 4 মাস হলো। তৌফিক ঠিক করলো আজ কলেজ যাবে। রেডি হয়ে বেরিয়ে পড়লো কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এমন সময় ফোনটা বেজে উঠল। দ্রুত রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো হাসির শব্দ। বুঝলো এটা AKM সাজ্জাদ। কিরে কুকুরের বাচ্চা, তুই নাকি আমাকে খুঁজে বের করবি 24 ঘন্টার মধ্যে? আজ তো প্রায় 3 মাস হয়ে গেল, তোর কোনো পাত্তাই নেই। अरे बच्चा आगे देखो होता है क्या। ওকে আমি প্রস্তুত হয়ে যাক, দো হাত। না রে, দো হাত হবে না, বয়স হয়ে গেছে জানিস তো। শোন, এখন এক কাজ কর, তুই তোর কলেজের জন্য বের হয়ে গেছিস, মানে মাঝ রাস্তায় আছিস। এখন যেখানেই থাকিস না কেন, চুপচাপ নিজের বাসায় এসে দেখে কি করছি আমি। তুই তো আমার মেয়েকে আমার কাছ থেকে লুকিয়ে নিয়ে গিয়েছিলে, কিন্তু আমি আমার নিজের মেয়ের সাথে এই বুড়োর বয়সে একটি বুড়োর বউকে তুলে নিয়ে এসেছি। বাসর হবে আজ, ভাবতেই আনন্দ হচ্ছে। হা হা হা, শালা ঢবদে সময় আমি তো চিনি তোকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোর পেছনে দেখ। কি দেখলি? লোক না মোট 12 জন। হা হা, ওগুলোকে তো আমি গতকালই কিনে নিয়েছি রে। এক ইশারা করবো আর তুই ফিনিশ। ও আচ্ছা, ভালোর জন্য বলেছিলাম, শুনলি না রে, এবার বোঝ ঠেলা। ফোনটা কেটে দিয়ে তৌফিক নিজের গোপন সিম কার্ড ওপেন করলো। তারপর গোপন একটা নাম্বারে ফোন করলো। ওপাশ থেকে রিসিভ হতেই মন দিয়ে শোনো, কিছুদিনের মধ্যে আমি হয়তো গুম হয়ে যেতে পারি। সবসময় আমার লোকেশন ট্র্যাক করবে এবং নজর রাখবে, সঠিক সময় আক্রমণ করবে। ওকে বস। ফোনটা রেখে বাসায় আসলো তৌফিক।
সার্ভেন্টগুলোকে 4 দিনের ছুটি দিয়েছে, বাসায় কেউ নেই। বাসায় শুধু চাচি আর রিতা আর দারোয়ান আর তৌফিকের গোপন লাগানো সব ইলেকট্রনিক সিকিউরিটি। বাসায় যেতে দেখলো রিতার হাসি মাখা মুখ, যেটা কিনা তৌফিক এই 3 মাসে একবারও দেখেনি। মেয়েটার সাথে তৌফিকের অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে, কখনো দুর্ঘটনা, আবার কখনো সম্মতিতেই। ইদানিং রিতার মাঝে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। রিতা সবসময় কেমন যেন কোন একটা বিষয় নিয়ে ভাবে। রিতা, কিছু কি হয়েছে তোমার? কই কই, কিছু হয়নি। কি হলে এমন করলে কেন? না আসলে আপনি হঠাৎ জিজ্ঞেস করলেন তো, তাই আর কি। কিছু হলে বা কিছু করতে চাইলে আমাকে বলবে। আমার অনুমতি ছাড়া যদি কোনো ভুল করো তবে কিন্তু আমার কাছে সেকেন্ড অপশন নেই মাফ করার। জি বুঝেছি। কি হয়েছে? আমার ছেলেটা বৌমাকে এত জেরা করছে কেন? শাদি কি আর করিবা, চিন্তা হয় আর কি। তা তোমার শরীরটা কেমন যাচ্ছে? যাচ্ছে কোনো রকম। তা শোন, বৌমার জন্য ভাবছি আচার বানাবো, তুই খেয়ে সব জিনিসগুলো আনিস একটু। ওকে। এমন সময় বিকট শব্দে কিছু একটা পিঠে ঢুকে গেল তৌফিকের, আর ছিটকে পড়ে গেল সে। রিতাকে দৌড়ে যেতে দেখলো তৌফিক। রিতার লক্ষ্য অনুযায়ী সামনে তাকিয়ে দেখে সাজ্জাদ আর পাশেই আবিদ। চাচি দৌড়ে তৌফিকের কাছে এসে কাঁদতে লাগলো। মা তুই কেমন আছিস? এই জানোয়ার বাচ্চা তোকে কিছু করেনি তো? না বাবা, আমি ঠিক আছি। শালা আমাকে এই কয়েকটা মাস চালিয়ে মেরেছে জানো বাবা। ও আমাকে চর এমনকি লাঠিও মেরেছে। আবির, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য আমি আমার মেয়েকে রক্ষা করতে পারলাম এই শয়তানের হাত থেকে। ধন্যবাদ দিয়ে তো আর কাজ চলবে না। খরচ আছে আমার 100 কোটি টাকা, কখন পাবো? আমি তো দেখি টাকার পাগল। এই নাও চেক, যাও তোমার টাকা তুলে নাও। আর আসিফ, এর কি করলে? সোলো তো 1 নম্বরের চামচা, তাই ওকেও ওপরে উঠিয়ে দিয়েছি। পাশেই গাড়িতে ফেলে রেখেছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। এই বুড়িকে টেনে তোল আর নিয়ে চল। আর মা চল বাসায়। ধীরে ধীরে চোখটা বন্ধ হয়ে এলো তৌফিকের। তৌফিক যখন চোখ খুলল, নিজেকে ভেজা নরম স্যাঁতস্যাঁতে মাটিতে পড়ে থাকতে দেখল। ধীরে শান্তভাবে উঠে বসলো তৌফিক, মুখে হাসি, কারণ সামনে তৌফিকের ডান হাত রবার্ট লুইস বসে রয়েছে। তার পাশেই আরো প্রায় 50 জনের মতো ক্রু। হ্যালো এভরিওয়ান। হ্যালো বস। মন খারাপ করো না লুইস, তুমি কি প্রস্তুত আছো হিংস্র হয়ে উঠতে? বস, আমি সহ সকল ক্রু সেই কবে থেকে প্রস্তুত, শুধু আপনার হুকুমের অপেক্ষায় বসেছিলাম। লুইস, তুমি তো জানোই সবুরে মেওয়াও ফলে আমাদের অপেক্ষায় পালা শেষ। এখন শুধু রক্তের বন্যা বইবে। জানো লুইস, আমি যাদের রাস্তা থেকে তুলে নিজের বুকে জায়গা দিলাম তারাই আমার পিঠে গুলি চালালো, ধোঁকাবাজি করলো। সে তো ছিল আমার স্বজাতি, তবুও বেঈমান। বস আমি সবই জানি, শুধু আপনাকে রক্ষা করতে আসতে পারে না, নাহলে কবেই ওদের খতম করে দিতাম। লুইস, আমাকে তুই এই ভেজা মাটিতে শুয়ে রেখেছো কেন? আর আমার পিঠ ব্যথা নেই কেন? বস আপনি বলেছিলেন আপনার কোনো আঘাত পেলে যেন আমরা আপনাকে মাটিতে রেখে চিকিৎসা করি, এতে আপনি শান্তি পাবেন। তাই বস মাটিতে রেখেছি। আর বস আপনার পিঠের ক্ষতটা শুকিয়ে গেছে, প্রায় 1 মাস হলো। আপনি 4 মাস কমাইছিলেন। লুইস, আমাকে এখন বলো আমার পিঠে গুলি করার পর কি কি হয়েছিল এবং আসিফ কই? বস এটা শুনে অবাক হবেন, আসিফ খুন হয়নি, সেও সাজ্জাদের দলে বিক্রি হয়ে গেছে টাকার লোভে। আর আপনাকে গুলি করার পর যখন আপনি সেন্সলেস হয়ে যান, তখন রিতা ম্যাডাম আপনাকে চাবুক দিয়ে মেরেছিল, সাথে আসিফ, আবির আর সাজ্জাদও আপনাকে মেরেছিল। তারপর আপনার সেন্স না ফেলে ওরা আপনাকে এই জায়গায় পুঁতে ফেলতে নিয়ে আসার আগেই আমরা ওদের উপর হামলা করি এবং ছিনিয়ে নেই আপনাকে। সাথে ওদের দলের সব কটাকে আমি পাশেই গাছের সাথে লটকিয়ে রেখেছি 4 মাস ধরে। শাবাশ লুইস, তুমি আমাকে সবসময় আমার ভাবনার চেয়েও বেশি কিছু দিয়েছো। বস সব আপনার থেকেই শেখা তো। চলুন বস যাওয়া যাক। হ্যাঁ লুইস, আমরা এখন আর ছদ্মবেশে নয়, বরং দিবালোকে রাজ করব। রাজ। বের হয়ে এলো ওরা ঘরটি থেকে, আর সামনে চোখ যেতেই হেসে উঠল তৌফিক। লুইসের বুদ্ধি আছে বলতে হবে। এদের বাঁচিয়ে রাখতে হয়তো পানি আর কিছু খেতে দিত, যা এদের শরীর দেখে বোঝা যাচ্ছে। কিরে, তোরাই তবে সাজ্জাদের লোক? ভাই ভাই আমাকে মাফ করে দিন, আমি চিনতাম না আপনাকে। চিনলে আপনার ছায়ার আশেপাশেও আসতাম না। তোরা তো ক্ষমতার অপব্যবহার করেছিস, কলেজেও তোরাই আমাকে মেরেছিলি, আর চিনলে হয়তো তোরা আমাকে সাথে সাথে মেরে দিতি। লুইস, এদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না, আমার রামদাটা দাও। লুইস রামদা এগিয়ে দিতে 5 বার কোপ মারতে
10টা দেহ পড়ে গেল। ওদের রক্তে প্রায় গোসল হয়ে গেছে তৌফিকের। লুইস, লাশগুলোকে সাজ্জাদের বাসার সামনে রেখে এসো। আজ থেকে রক্তের খেলা শুরু লুইস, আমার আরো রক্ত চাই। সব হবে বস, চলুন যাওয়া যাক। এদিকে রিতা নিজেকে অচেনা অন্ধকার রুমে আবিষ্কার করে চিৎকার করতে গিয়েও থেমে যায়। সামনে থাকা মানুষটির দিকে তাকিয়ে তাকে সে দেখতে পাচ্ছে না, আর দেখবেই বা কিভাবে? তৌফিক তো তার বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তৌফিক বলে রিতা তৌফিককে হুট করে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আজ এই রিতার কান্না তৌফিকের কাছে মূল্যহীন। দ্রুত ওকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তৌফিক। তারপর চুলের মুঠি ধরে নিজের সামনে দাঁড় করায়। রিতা কিছু বলতে গিয়েও থেমে গেল তৌফিকের চোখের দিকে তাকিয়ে, কারণ তৌফিকের চোখে ভালোবাসা নেই, আছে শুধু রাগ আর প্রতিশোধ। তুমি বেঁচে আছো? হা হা হা। কেন? তুই কি ভেবেছিলি তোর বাবা আর আমার চামচার দুটো গুলিতেই আমি মারা যাব? তাহলে ভুল। তুই তো জানিস না তোর বাবারও বাপ আমি। তার মানে তুমি আজ আমাদের বাসায় হানা দিয়েছিলে? কেন, তোর কি মনে হয় আমি ভীতু যে জান নিয়ে পালিয়ে যাব? হা হা হা। জানিস তোর বাবার কি করেছি আমি? তুমি আমার বাবাকে কি করেছো? কোনো ক্ষতি করোনি তো তার? হি হি হি, সেটা আগামীকাল দেখবি। এখন আমার প্রশ্নের জবাব দে, আমার ছেলে কই? তুমি জানতে আমাদের পুত্র সন্তান হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম। এটাও জানি যে তুই আমার ছেলেকে আবির আর আসিফের হাতে তুলে দিয়েছিলি আমার সন্তানকে হত্যা করার জন্য। কেন রে, আমার প্রতি তোর এতই ঘৃণা ছিল যখন তখন আমাকে মারতি? কেন তুই আমার ওই নিষ্পাপ ছেলেটাকে হত্যা করলি? জানিস ওরা আমার নিষ্পাপ ছেলেটাকে শ্বাস আটকিয়ে মেরে ফেলেছে। মিথ্যে কথা। তুমি আমায় ভুল বুঝেছো। আমার সন্তান জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমি নিজেও আমার সন্তানকে কোলে নিতে পারিনি। কে বা কার আমার সন্তানকে চুরি করে নিয়েছে? আমি বিশ্বাস করি না তোর কথা। তুই মিথ্যাবাদী। তোকে আমি তিলে তিলে শেষ করব, শুধু রেডি থাক। বিশ্বাস করো, ও আমারও ছেলে ছিল। আমি কেন তাকে হত্যা করব? ওর শরীরে আমার রক্ত বইছে বলে। তৌফিক রাগ আর কন্ট্রোল করতে না পেরে রিতাকে বিছানার সাথে চেপে ধরে পুরুষত্ব দ্বারা ধর্ষণ করতে লাগলো। হ্যাঁ, এটা বৈধ ধর্ষণ। রিতার ব্যথায় চিৎকার করছে, তা তৌফিকের কানে ঢুকছে না। তৌফিকের চোখে প্রতিশোধের আগুন। এক পর্যায়ে ওকে ছেড়ে দিয়ে তৌফিক বের হয়ে গেল সার্ভেন্টকে পাঠিয়ে। বাগানে হাঁটাহাঁটি করতে রবার্ট লুইসের আগমন। বস, কি হয়েছে লুইস, তোমার চোখে পানি কেন? বস, আবির আর আসিফকে আমরা ধরতে পেরেছি, কিন্তু এতে আমাদের দুজন সাথে মৃত্যুবরণ করছে। লুইস, আমরা এখন রক্তের খেলায়। নিজেকে শক্ত করো, কাঁদলে চলবে না। কাঁদলে তো তুমি যুদ্ধের ময়দানে দুর্বল হয়ে গেলে। বস, আসিফ আর আবিরকে কি করব? হা হা হা, কি করবে? তাই তো, তোমায় কিছু করতে হবে না। তিনটাকে সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে রাখো, আমি আসবো। আগামীকাল হবে খেলা। পরের দিন সকালে তৌফিক উঠে এই বিছানার এক পাশে রিতাকে পড়ে থাকতে দেখে। রিতাকে এভাবে দেখে তার নিজের ভেতরে খারাপ লাগে, তবে সেসবে তোয়াক্কা না করে উঠে বের হয়ে গেল তৌফিক। নিজের ঘরে দুটো ঘর পরে চাচির রুম। দরজা নক করলো। চাচি, ভেতরে আসতে পারি? চাচি তৌফিকের কণ্ঠ শুনে চিনতে পেরেছে, তাই কোনো কথা না বলে দ্রুত বের হয়ে আসে রুম থেকে। তৌফিককে দেখেই কেঁদে ফেলে। বাপজান, তুই বেঁচে আছিস? ওরা তোকে খুব মেরেছে, তাই না? আরে চাচি, কান্না করছো কেন? আমি তো ঠিকই আছি। এই দেখো, তোমার সামনে দাঁড়িয়ে আছি। বাপ, আমি তো কাঁদছি আর এক কারণে রে, আমার নাতনিটাকে কোলে নিতে পারিনি। চাচি, আমি জানি। প্লিজ চুপ করা, নিজের যত্ন নিও, আমি একটু আসছি। কই যাবি তুই? ওরা তোকে আবার মারবে, যাস না তুই। চাচি, আমাকে ওরা মারতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি যাবো আর আসবো। তৌফিক বের হলো। বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা অতিক্রম করার পর তৌফিক তার গোডাউনে আসে। সেখানে আসতেই লুইস এগিয়ে এলো। বস, লুইস, সময় নষ্ট করতে চাই না আমি। দ্রুত চলো, কাজ শেষ করে চলে যাব বাসায়। ওকে বস, সবকিছু রেডি, চলুন ভেতরে। তৌফিক লুইসকে সাথে নিয়ে ভেতরে যেতে দেখলো আসিফ আর আবিরকে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। কিরে হারামির বাচ্চারা, তোদের খাতির দাড়ি করতে কোনো অসুবিধা হচ্ছে না তো? বস, বস আমার ভুল হয়ে গেছে বস, আমাকে মাফ করে দিন বস। বাবা, তা তো হবার নয়। তুই তো জানিসই আমার ডিকশনারিতে দ্বিতীয় চান্স আর ক্ষমা বলতে কোনো শব্দ নেই। বস, হা হা। আসিফ আর আবির,
তোদেরকে আমি কম ভালোবাসতাম? বল ভাই, তোদেরকে আমি কম ভালোবাসতাম? আর টাকা, কত টাকা লাগতো? আর টাকা দিয়ে তোরা কি করতি? আমার মতো গ্যাং বানাতি? আর আমাকে বললে আমি নিজেই তোদের আমার এই গ্যাং ভাগ করে দিতাম, আর তোরা কিনা আমার পিঠেই ছুরি মারলি। যাই হোক লুইস, আর দেরি করো না, যত দ্রুত সম্ভব এদের টুকরো টুকরো করে ফেলো। বস, আপনি আগে উদ্বোধন করুন, তারপর না হয় আমরা শুরু করব। আর বেশি কথা না বাড়িয়ে পাশেই দা দিয়ে দুটো কোপ বসে দিল তৌফিক আবির আর আসিফের হাতে। এত জোরে মেরেছে যে ওরা কিছু বুঝে ওঠার আগেই ওদের হাত খুলে পড়ে যায়। লুইস, আর পারবো না আমি, কেন যেন কান্না পাচ্ছে। বাকিটা তুমি করো। আর সাজ্জাদ কই? বস, ও পালিয়ে গেছে। কি? কিভাবে? বস, আসলে হঠাৎ করেই ওর সেন্স ফিরে এসেছিল, আর আমার লোকগুলো ঘুমিয়েছিল, যার ফলস্বরূপ ও কোনোভাবে পালিয়ে গেছে। লুইস, চিন্তার কোনো কারণ নেই। ওখান থেকে চলে আসে তৌফিক, সোজা বাড়িতে আসে। রুমে আসতে তৌফিকের চোখ গেল রিতার দিকে। রিতা একদম বাচ্চাদের মতো শুয়ে আছে দেখে তৌফিকের মায়া লাগে, কিন্তু পরক্ষণে নিজের সন্তানের কথা মনে পড়তেই রাগে মাথা গরম হয়ে গেল ওর। কিন্তু না, রিতাকে আর মারতে ইচ্ছে হলো না। তৌফিকের পাশে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে সে। হঠাৎ তৌফিকের ঘুম ভেঙে গেল, কারো গরম নিঃশ্বাস নিজের মুখে পড়ে। চোখ খুলে দেখে রিতা জড়িয়ে ধরে আছে তাকে। রিতা প্রচন্ড কাঁপছে। তৌফিক দ্রুত রিতার মাথায় হাত দিয়ে চমকে যায়। রিতার সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে যেন। সার্ভেন্টকে ডাকতে গিয়েও আর ডাকলো না তৌফিক, নিজেই উঠে গেল। বাথরুমে আসলো তৌফিক, সেখান থেকে বালতি ভর্তি পানি আর মগ নিয়ে রুমে আসলো। ধীরে ধীরে রিতাকে বিছানার কিনারায় নিয়ে এসে তৌফিকের কোলে রেখে হালকা করে মাথায় পানি দিতে থাকে তৌফিক। প্রায় 45 মিনিট পানি দেওয়ার পর কিছুটা জ্বর কমে রিতার। তৌফিক রিতার মাথা মুছে দিয়ে আবারও আগের জায়গায় আসলো সে। রিতাকে শুইয়ে দিয়ে জলপটে দিতে থাকে তৌফিক, সাথে রিতার শরীরের ওপর কাঁথা দিয়ে ঢেকে দিল। তবুও রিতার কাঁপাকাঁপি কমছে না। উপায় না পেয়ে তৌফিক রিতার কাঁথার মধ্যে ঢোকে। রিতাকে শক্ত করে জড়িয়ে ধরল তৌফিক, কিন্তু কিছুক্ষণ পর রিতা নিজেও তৌফিককে জড়িয়ে ধরল। এতে কিছুটা অবাক হয় তৌফিক। তৌফিকের ভাবনা, তবে কি রিতা ঘুমায়নি, নাকি ঘুমের ঘরে জড়িয়ে ধরেছে তাকে? এসব হিসাব নিকাশ করতে করতে মাথার মধ্যে বিশাল এক জট পেকে গেল তৌফিকের। তাই আর না ভেবেই ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তৌফিকের ভেতরে নরপশু জেগে উঠতে শুরু করে দিল। রিতার মুখের দিকে চোখ যায় তৌফিকের, মায়াবী লাগতে শুরু করে তৌফিকের। রিতার দিকে মাতাল করা একটা চাহনি দিতে নিজেকে আর ধরে রাখতে পারল না তৌফিক। নিজের মুখটা ধীরে ধীরে রিতার দিকে এগিয়ে নিয়ে যায়। তৌফিকের ঠোঁট রিতার ঠোঁটের কাছে যেতেই তৌফিককে অবাক করে হঠাৎ রিতা চোখ খুলো। তৌফিক চমকে যায়, তবে রিতা নিজে তৌফিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে চুষতে শুরু করে দিল। কোনো মেয়ের এমন স্পর্শ, সাথে একলা একটা রুমে, খারাপ চিন্তাতে হারিয়ে গেল তৌফিক। যেটা ছাড়া থাকতে পারবে না সেটা ছাড়তে যাও কেন? জানি না, তবে আমার এই রাজপ্রাসাদের ছোট একটা রাজকন্যা নিয়ে আসতে হবে। বললেই হলো, আমার রাজপুত্রই চাই। উফ, একটু চুপ করো। দেখছো না আমি এত পরিশ্রম করছি, একটু আদর করবে তা না? হলে বাবালে, আমার পাগলটা দেখি রাগ করে। এমন সময় হঠাৎ তৌফিকের ফোনে টুং টুং শব্দে ঘোর কেটে যায়। একটা মেসেজ, সেখানে লেখা আবার দেখা হবে। তৌফিক বিছানা ছেড়ে উঠে। লুইস কল দিয়েছে। বস, সাজ্জাদকে খুঁজে পেয়েছি। আমি ওর মেসেজ পেয়েছি, মনে হচ্ছে ওর লিডারের সাথেই আছে। চলো গেমটা শেষ করি। সব গ্যাংদের বলে দাও লোকেশন ঘিরে রাখতে। ওকে বস। তৌফিক বের হয়। রিতা উদাস হয়ে বসে আছে, বুকের ভেতরটা ওর নাড়া দেয়। সাজ্জাদ যে ওর বাবা না, সেটা রিতার মনে বারবার করা নাড়ছে। তৌফিকের থেকে সবটা জানার পর সাজ্জাদের প্রতি ঘৃণা জমেছে। বাবাকে হারিয়েছে সে, তৌফিককেও হারাতে চায় না। কি হবে কে জানে। তৌফিক চলে এসেছে লোকেশনে। একটি ভাঙা জাহাজের ভিতরে সাজ্জাদ আর শারন আছে। দরজা ঠেলে তৌফিক ভিতরে আসলো। তৌফিককে দেখেই সাজ্জাদ বলল, তুই এখানে? অবাক হচ্ছিস? এত তাড়াতাড়ি খুঁজে বের করলি? এবার তাহলে তুই মরবি। গেমসটা আমার এখন, তাই আমি যেভাবে চাই খেলবো।
হা 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 হা, শুট করো তাকে। শ্যারন আর সাজ্জাদ পিস্তল দিয়ে গুলি করবে, এমন সময় ব্লাস্ট হয়। পুরো জাহাজের চারপাশে বোম লাগিয়ে রাখে লুইস। তৌফিক দেরি করে না, কোমর থেকে পিস্তল বের করে ওদেরকে মেরে ফেলে। তৌফিকের শত্রু শেষ। এবার সে রিতার সাথে নতুন করে জীবন শুরু করবে।